আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে না খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, ভালো না মানে একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো আমার সাথে। সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রাজশাহী থেকে আজকে আমাদের বাসার মধ্যে আম আসছিল, মানে আমাদের বাসার মধ্যে না, কুরিয়ার সার্ভিস থেকে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমাকে রিসিভ করতে হতো। তো আমি রিসিভ করার সময় দেখলাম যে একটা বস্তা আসছে, 22 কেজি আম আছে এটার ভিতরে। তো যেখান থেকে আমরা রিসিভটা করছি, মানে ওইটা একটু থাকে না, মানে মেইন রোডের মধ্যেই আছে, মানে মেইন রোডের সাইডেই, বাট এখানে একটা রেলিংস ছিল, যের কারণে আপনার রেলিংসের ওই দিকে হচ্ছে রিক্সাটা, এইদিকে হচ্ছে রিক্সাটা, তো এর মাঝামাঝিতে পড়ছে হচ্ছে এই কি বলে, এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এই শপটা, বা শপই তো বলে, তাই না, বা এই জায়গাটা। তো এখন আমি রিক্সা খুঁজে পাচ্ছিলাম না, তো এটা কোথা থেকে কি করব কি না করব। তো আমাকে অজ্ঞতা এই জিনিসটাকে কাঁধে করে নিয়ে তারপর আমাকে যেতে হচ্ছিল যে ওই সাইড পর্যন্ত যাই। ওইখানে তো রিক্সা দাঁড়ায় আছে, মানে একটু মানে কিছুটা দূরেই ছিল ধরেন 150 মিটার দূরে, বা 100 মিটার, 100 না, 100 বেশি হবে, 150 মিটার দূরে ছিল এরকম। তো অতটুকু আমাকে এই 22 কেজি ওজনের জিনিসটা মানে কাঁধে করে নিয়ে যাইতে হবে। এখন কথা হচ্ছে, আমার জন্য শুকুর আলহামদুলিল্লাহ, আমার জন্য 22 কেজি আসলে কোনো ব্যাপার না। আমি আমি তো জিম করছিলাম গত বছরে বা এর আগের বছরে। আমি তখন 80 কেজি ওজনের ডাম্বেলও উঠাইছিলাম, ঠিক আছে। লাইক এই হাতে হচ্ছে 40 কেজির ডাম্বেল, আর এই হাতে হচ্ছে 40 কেজি ডাম্বেল, মোট 80 কেজি ডাম্বেল আমি উঠায়া মোটামুটি 30 সেকেন্ডের মতো সার্ভাইভ করতে পারছি, ঠিক আছে। আমার স্ট্যামিনা বা আমার স্কিল আসলে এরকম। তো আমি যদি অনেক দিন ধরে ওয়েটও করি, তারপরও আমি অ্যাটলিস্ট 60 কেজি ওজন তো খুব আরামসে উঠাতে পারবো। মানে থাকে না, মানে জিম করার সময় তো আমি কন্টিনিউয়াসলি ওয়েট লিফটিং করছি বা এই ধরনের, তো ওই ক্ষেত্রে তো একটা ট্রেনিংয়ের ভিতরে থাকে, তো 80 কেজি ঠিক আছে, ওই পুশ করতে করতে চলে গেছি। বাট আমি যদি পুশ নাও করি, তারপর আমার জন্য 30 কেজি লোড নেওয়াটা আসলে কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা আমি খুব আরামসে করতে পারবো। তবে এখানে একটা ব্যাপার আছে, ডাম্বেলের সাইজ বা ডাম্বেলের যেই গড়নটা, এটা কিন্তু খুব সহজে ক্যারি করার মতো হয়, এটা আপনাকে বুঝতে হবে। যেটা আপনি সহজে ক্যারি করতে পারেন, বস্তাকে কিন্তু অত সহজভাবে ক্যারি করা যায় না। কারণ ডাম্বেল আপনি এক হাত দিয়ে ক্যারি করতেছেন, বস আপনি 2 হাত দিয়ে ক্যারি করতেছেন কাঁধের মধ্যে। সো দিস ইজ নট এ ইজি থিং টু ক্যারি। বাট আমার গ্যাসের সিলিন্ডার উঠায়া, তারপর এই ধরনের ভারী ভারী জিনিস উঠায়া, মানে আমি এনজয় করি এই জিনিসটা, ঠিক আছে। আমার এটা ভালো লাগে এই কথা। তো আমি কাঁধের মধ্যে এইভাবে নিয়ে, মানে একদম ওই যে বাহুবলী স্টাইল, ঠিক আছে। বাহুবলী যেমন এই কি জানি, ওই উপরে একটা নিয়ে একটা মূর্তি, হ্যাঁ, ওই শিবলিঙ্গ নিয়ে যে ঝর্ণার মধ্যে নিয়ে গেছিলো, তো আমিও একদম এই বাহুবলীর মতো ওই স্টাইলের মধ্যে আমি, কিন্তু কোমরের মধ্যে ভালো একটা প্রেশার পাচ্ছিলাম। তবে আমি যেটা দেখতেছিলাম, আমি যখন হাঁটতেছিলাম, তখন দেখলাম যে সামনে, আশেপাশে, পিছে সব জায়গা থেকে আমার মতো মানুষ, মানে আমার মতো বলতে, হ্যাঁ মানে আমিও 10 জনের মতো মানুষই, বাট মানুষরা না ওই কাঁধের মধ্যে নিয়ে এটা খুব নর্মালি আসতেছিল। এমন না যে তারা এরকম ভাব ধরতেছিল না যে এটা খুব ব্যতিক্রম, নো, এটা কমন একটা জিনিস। যেহেতু এটা হচ্ছিল একটা বিজনেস এরিয়া, মানে এই জায়গার মধ্যে, এই যে আমি এখন এই লোকেশন দিয়ে দিতাম আমার বাসার। আচ্ছা, যেহেতু এটা একটু বিজনেস এরিয়া, মানে এখানে আশেপাশে একটু কাপড়ের দোকান টোকান আছে, মানে এখানে কাপড় হচ্ছে গিয়ে আপনার বানানো হয় এবং সেটা পুরো বাংলাদেশের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। মানে বলতে গেলে কাপড় বানানোর একটা হাব তো না, মানে অনেক আগে হাব ছিল। আচ্ছা, আপনাকে নাম বলেই দিই, ঠিক আছে। বাবুরহাটের কথা বলতে, এটা আমার বাড়ির লোকেশন না, আমার বাবুরহাট থেকে অনেক দূরে আমার বাসা। তো ওই বাবুরহাটের মধ্যে, বাবুরহাট কিন্তু একটা সময় ছিল যখন অনেক বেশি ফেমাস ছিল কাপড় ডিস্ট্রিবিউট করার জন্য, ঠিক আছে। সারা দেশে কিন্তু এইখান বাবুরহাটের কাপড় সারা দেশের মধ্যে ছড়াতো, ঠিক আছে। বাবুরহাট এত প্রসিদ্ধ একটা জায়গা ছিল কাপড়ের জন্য। তো এখানে আশেপাশের মানুষ দেখতেছি যে আমার মতোই কোনো একটা হয়তো শাড়ির বস্তা বা কোনো একটা কাপড়ের বস্তা, এটা নিয়ে খুব আরামসে মাথার মধ্যে, কাঁধের মধ্যে নিয়ে চলে যাচ্ছিল, এবং কোনো প্রকার কোনো ক্লান্তি নেই, মানে ঠিক আছে, প্রতিদিন হয়তো করে এই জন্য। তো ওদেরকে দেখা না আমার কাছেও আর লজ্জা লাগতেছিল না, আমার কাছে আর খারাপ লাগতেছিল না যে আরে আমি এত কষ্ট করে ইয়ে করছিলাম। মানে যখন আমি উঠে দিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিলাম আমার বস্তি বানায় ফেলছে, আমার, সরি বস্তি না, মানে কি জানি, আমাকে কুলি বানায় ফেলছে, ঠিক আছে। এত কষ্ট করতেছে আমি, আমার মানে, তো আমার কাছে খুব কষ্ট লাগতেছিল যখন আমি উঠাইতেছিলাম, ঠিক আছে। আমার কুলি বানায় ফেলছে বা এই ধরনের কিছু একটা মনের মধ্যে আমি গিজগিজ করতেছিলাম যে রিক্সা পাই না, আমি টাকা বেশি নিবো ওনাদের কাছে। তো তাকে না, মানে রিক্সা ভাড়া দিয়ে পাঠাইছে, আমি রিক্সা ভাড়ার থেকে আরও এক্সট্রা টাকা আদায় করে আসলাম, আমাকে এই এক্সট্রা কাজ করতে হচ্ছে এই জন্য, মানে থাকে না পরিবারের মধ্যে খুনসুটি। তো মানে পরবর্তীতে ওনাদেরকে যখন আমি দেখলাম যে ওনারাও খুব মানে
স্বাচ্ছন্দ্যভাবেই চলে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এই মাথার মধ্যে হচ্ছে আর কানের মধ্যে হচ্ছে ফোন, যে হ্যাঁ কোন জায়গাতে আসতে হবে, এই জায়গাতে, ও আচ্ছা আচ্ছা, আরে কেমন আছেন আপনি, মানে ওর মাথার মধ্যে এত ভার জিনিস নিয়ে ও ফোনে কথা বলে হাইসা বলতেছে আরে আসতেছে আসতেছে, নো প্রবলেম, কি খবর আপনার। তো আমার কাছে খুব পজিটিভ একটা ভাইব মনে হলো, এবং আমি এইটা বুঝতে পারলাম আমাদের জীবন কষ্টের হবে নাকি সুখের হবে, এই জিনিসটা আমাদের পারিপার্শ্বিকের উপরেও নির্ভর করে। আজকের ভিডিওর টপিক হচ্ছে এইটা। এই টপিকটা শুরুতে বলা উচিত ছিল, তাহলে আপনারা হুক হয়ে থাকতেন, বাট যারা হুক হয়ে আছেন, আই ডোন্ট নো ভবিষ্যতে হয়তো হুক হয়ে থাকবেন, তাদের জন্য আজকের ভিডিও। তো এই ধরনের সিমিলার আরেকটা গল্প আমি অনেক আগে দেখছিলাম একটা শো এর মধ্যে, সেখানে রাজাদের গল্প। রাজার ছিল 2টা ওয়াইফ। এখন 2টা ওয়াইফের মধ্যে কোনো এক রাজ্যের রাজা এই 2 ওয়াইফের মধ্যে একজনকে হীরার একটা হার পাঠাইছিল, ঠিক আছে, হীরার হার পাঠাইছে একজনকে, রানী 2টা পাঠাইছে একটা। এখন রাজা কি করবে? এখন রাজা করলো কি, ওর প্রথম রানীকে, মানে গল্পটা আমি ভুলে গেছি, দাঁড়ান। রাজা করলো কি, 2টা নকল না হ্যাঁ এখন মনে পড়ছে। এটা হচ্ছে রাজা তার এই জিনিসটার দায়ভার দিছিল বা দায়িত্ব দিছিল তার এক ইয়াকে, একজন বিশ্বস্ত মানুষকে। ওই বিশ্বস্ত মানুষ করছে কি, এই আসল মানে যেই জিনিসটা আছে এটার দেখা দেখি হুবহু আরেকটা বানাইছে, আরেকটা মালা বানাইছে, হীরার মালা বানাইছে, এবং সেটা মহারাজকে, 2টাই মহারাজকে ধরাই দিছে যে আপনি এবার দেন, যাকে খুশি তাকে দিবেন, দেন। পরবর্তীতে রাজা যখন প্রথম জনকে দিছে, বলছে যে দেখেন আমি কিন্তু আপনাকে খুবই পছন্দ করি, তো আপনি কিন্তু এটা জানাবেন না যে আমি যাই শুধু আপনাকে দিছি, ঠিক আছে, ওনাকে যে দেই নাই এই জিনিসটা কিন্তু আপনি জানাবেন না, ঠিক আছে। প্রথম রানীকে বললো এটা। সেকেন্ড রানীকে গিয়ে যখন দিতেছিল তখনও ওনাকে বললো যে দেখেন আমি কিন্তু এটা আপনাকে ভালোবাসা দিতেছি, আপনি কিন্তু এই প্রথম রানীকে জানাবেন না যে আমি যে আপনাকে এই হারটা দিছি, কারণ উনি কিন্তু কষ্ট পাবে, ঠিক আছে, আপনি কিন্তু ওকে জানাবেন না। তো এই কথা হিসাবে 2জনকেই মানে মালা দিল, ঠিক আছে। কার ভাগ্যে আসল গেছে কার ভাগ্যে নকল গেছে কেউ জানে না। পরবর্তীতে একটা দিন আসলো যখন বলা হলো যে একটা ফাংশন হবে, সবাই সাজাগুজা আসেন। তখন রাজা বুঝতে পারলো যে এই জায়গাটার মধ্যে তার 2 রানী ওই মালা পরে আসতেছে, ঠিক আছে। রাজা বুঝা ফেলছে, ঠিক আছে, দাস দাসীদের মাধ্যমে ও বুঝা ফেলছে, বা আগামীকালকে ওরা এইটাই প্ল্যান করছে যে আগামীকালকে এই হারটা পরে যাবে, ঠিক আছে, ফাংশনের মধ্যে। তো এবার কি করবে, এবার ওই মানুষটাকে, ওই বিশ্বস্ত মানুষকে বলছে ভাই তুমি কি করবা করো, রানীরা তো যদি একবারে 2জন আসে তাহলে কিন্তু খবর হয়ে যাবে, তাহলে কিন্তু মানে সবাই বলবে যে মানে ওদের মধ্যেই একটা দ্বন্দ্ব হয়ে যাবে, এবং ওদের মধ্যে দ্বন্দ্ব হলে রাজা পারবে, রাজার সাথে ঝগড়া হওয়া শুরু করবে। তো এখন তো এই বিশ্বস্ত মানুষ করলো কি, এলাকার সমস্ত নারীদেরকে এই ডুপ্লিকেট মালাটা করে দিল, বানায় দিয়ে দিল যে নেন আপনারা সবাই পয়রা তারপর এই রাজ দরবারে আসবেন। তো এখন এই রানীদের মধ্যে এই যে একটা কম্পিটিশন ছিল, রানীদের মধ্যে কিন্তু রানীরা কিন্তু জানে না, প্রথম রানী কিন্তু জানে না যে সেকেন্ড রানীর কাছেও একটা হারের ডুপ্লিকেট কপি আছে, সেকেন্ড রানী জানে না যে প্রথম রানীর কাছে কোনো একটা মালা আছে। ওরা কিন্তু নিজেদের মধ্যে গর্বিত হয়ে যাচ্ছিল যে আরে মহারাজা আমাকে অনেক বেশি ভালোবাসে, তোমাকে ভালোবাসে না, এটা আমাকে দিছে। এবং দ্বিতীয় রানীও এই সেম জিনিসই, আরে মহারাজা আমাকে ভালোবাসে এর জন্য আমাকে দিয়েছে, তোমাকে দেয় নাই। তো ওদের ওরা কিন্তু জানে না যে ওরা 2জনেই মানে একটা কাহিনীর মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। এখন ওরা যখন সামনাসামনি আসছে ওই ফাংশনের মধ্যে, ওরা তো অবাক হয়ে, তোমার কাছে, তোমার গলার মধ্যে হার থেকে আসে, এটা তো আমার কাছে থাকার কথা, শুধু আমার কাছে থাকে। সামনের রানী, প্রথম রানী ও দ্বিতীয় রানী, হোয়াট দ্য হেল ইজ দিস, তোমার কাছে এই হার থেকে আসছে। এরপরে 2জনে মিল্লা রাজার কাছে তাকাইছে, তোমার সাহস কেমনি যে এটা কোত্থেকে আসে। তখন তারা অনেক রাইগা গেছিল যে তুমি এত বড় একটা প্রতারণা করলা। এরপরে সময় যত গেল, এরপরে হঠাৎ করে দেখা গেল যে এই রাজপ্রাসাদের নর্তকী আসছে, নর্তকীর গলার মধ্যেও সেম হার। মহারানী বাট এইটা কি হলো, এই হার না একটা আসছে, এই হার কোত্থেকে আসছে, এটা তো খুব মূল্যবান একটা হার, পাশের রাজ্য থেকে 1 পিস আসছে আমাদের 2জনের জন্য, 1 পিস আসছে, এই হার কোত্থেকে আসলো।
এটা তো খুবই মূল্যবান একটা হার, তাই না? পরবর্তীতে দেখা গেলো নর্তকীর সাথে সাথে যে দাসী আছে তারাও এই হার পরে আসছে। দাসী বাদ দেন, রাজ দাসীদের বাইরে যারা সাধারণ নাগরিক তারাও এই একই হার পরে আসছে। তখন রানীদের এই যে মূল্যবান হারটা, এটাকে খুব তুচ্ছ লাগা শুরু করলো যে যেই হার দাসীরা পড়তেছে, সমস্ত দাসীদের কাছে অ্যাভেলেবেল যে হারটা সমস্ত নাগরিকের কাছে অ্যাভেলেবেল, ওইটা তো কোনো দামি হার না। যদিও এটা দামি, যদিও এটা একটা হীরার হার, বাট যেহেতু সবার কাছে অ্যাভেলেবেল সেহেতু এটা আর দামি না। দামি জিনিস থাকে যেটা কিনা ইউনিক এবং যেটার মূল্য আছে, ঠিক আছে? এমন না যে আপনার কাছে এই একটা বল আছে, এই একটা বলের মানে থাকে না, মানে এই বলটা রাবারের বল কিন্তু এটার কালার হইতেছে ব্ল্যাক, ঠিক আছে? এটা ইউনিক কিন্তু এটা তো আর মূল্যবান না, তাই না? এই ব্ল্যাক কালারের বল কত বেশি হবে, মানে এই বলের দাম যদি 30 টাকা হয়, ওই ব্ল্যাক বলের দাম হয়তো 100 টাকা হবে, 50 টাকা হবে, অত বেশি মূল্যবান তো না। বাট এই বলটা যদি মানে একদম, এটা তো হচ্ছে টেনিস বল, বাট এটা যদি একদম মানে চামড়ার বল হয়, একদম প্রপার বল হয়, তাহলে এটা 1000 টাকার বেশি হতে পারে, সেটা হবে অ্যাকচুয়াল মূল্যবান। তো যেটা বলতেছি যে যদি মানে কিসের মধ্যে কি বললাম আমি, এটা শুধু বললাম, এটা মানে ম্যাটেরিয়াল কস্টের কথা আমি বাদ দিতেছি। মানে জিনিস হচ্ছে যে আমি ঘুমের মধ্যে আছি, বুঝছেন? এই জন্য আমি যুক্তিগুলো মিলাইতে পারতেছি। মানে এই গল্পটা হচ্ছে গিয়ে তেনালি রামা নামের একটা শো ছিল, ওই তেনালি রামা থেকে আমি গল্পের কনসেপ্টটা নিচ্ছি, এই কথাটা বলতেছি। আপনারা দেখতে পারেন কততম এপিসোড জানি ছিল ওইটার মধ্যে। তো ওই জায়গার মধ্যে পরবর্তীতে রানীরা আর কি এই জিদ ছাড়া দিল যে না, এই হার আমি আর জীবনেই পড়তাম না, সবাই পরে ফেলছে আর আমি কী করবো, তাই না? হীরা কিন্তু এরকমই, হীরা কিন্তু দুনিয়ার মধ্যে অনেক আছে আমি যতটুকু শুনছি, কিন্তু হীরার যে মাফিয়া, ওরা হীরাকে এত মানে ওরা কৃত্রিমভাবে হীরাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বানায় রাখছে। যে হীরা তো খুবই দামি একটা জিনিস, খুব প্রিমিয়াম একটা জিনিস, ঠিক আছে? আপনি আপনার ওয়াইফকে গিফট দিন, আপনি আপনার প্রিয়তমাকে, আপনার প্রিয়সীকে গিফট দিয়ে দিন, ঠিক আছে? তো এটা মানে কৃত্রিমভাবে একটা দামটা বাড়ায় রাখছে। তো হীরা কিন্তু অনেক আছে, মানে আমি সেটা শুনছি আর কি। তো এটাই কৃত্রিমভাবে বাড়ানো দাম, কৃত্রিমভাবে কমানোও যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। সো না, এটা তো বলছিলাম না, আমি বলতেছিলাম যে মানে আমরা আমাদের আশেপাশের যে জিনিসগুলো দেখব, মানে আমাদের আশেপাশে যেমন আমি কাঁধে করে ভর করে নিয়েছিলাম আমের বস্তাটা, তো আমার আশেপাশে যখন দেখতেছিলাম যে মানুষজন আমার থেকেও বেশি বেশি ভারী জিনিস নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, তখন আমার নিজের কাছেও ভালো লাগতেছিল যে না ঠিক আছে, আরে আমিও তো খুব স্ট্রং, উনি যে হয়তো করতে পারছে আমিও করতে পারবো, আমিও স্ট্রং, ঠিক আছে, আমিও শক্তিশালী, ঠিক আছে। তখন আমার কাছেও এই জিনিসটা এখন হালকা লাগা শুরু করছে, আরে নো প্রবলেম। তেমনই যখন আপনি আপনার পারিপার্শ্বিকের উপর খেয়াল রাখবেন, তখন দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার জীবনটা অনেক দুঃখী বা দুঃখদায়ক, কিন্তু আপনার আশেপাশের মানুষটা হয়তো আরও বেশি দুঃখে আছে। যেই মুহূর্তে আপনি তাদেরকে অবজার্ভ করবেন, আপনার নিজের দুঃখটা কমে যাবে, ঠিক আছে? তো সব সিচুয়েশনের মধ্যে আপনি সন্তুষ্ট থাকার দেখেন, চেষ্টা করতে পারেন কি না। সন্তুষ্ট থাকা একটা স্কিল, ঠিক আছে? দেখেন আপনি সন্তুষ্ট থাকতে পারেন কি না। আর স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকেন, আল্লাহকে আলহামদুলিল্লাহ বলেন সব কিছুর জন্য, স্রষ্টাকে কৃতজ্ঞতা জানান সব কিছুর জন্য। আর এই পর্যন্তই আজকের জন্য, ঠিক আছে? আমি এখনও পর্যন্ত ছবি আঁকি নাই, প্রতিদিন ছবি আঁকি আমি, এবং ভিডিওর লাস্টের মধ্যে আমি ছবি দেই। তো আজকে ছবিটা আমি এঁকে তারপর এখানে আমি এডিট করে দিয়ে দেবো না, কেমন? আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।